নমস্কার। দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন আরও একটি পর্ব নিয়ে। সকাল সকাল হাজির এয়ারপোর্ট 1 নম্বর গেটের মোড়ে। এখান থেকে ধরে নেব বালি যাওয়ার বাস। আজ আমি ট্রেন ধরব বালি থেকে। তাহলে বালি যাই আগে, বাকি কথা সেখানে গিয়েই হচ্ছে। চলে এসেছি বালি স্টেশনে। এখান থেকে এবার ধরে নেব বর্ধমান মেন লোকাল। আমার আজকের গন্তব্য হুগলির মহানাদ। সেখানে যেতে হলে আমায় নামতে হবে মগরায়। দমদম থেকে সরাসরি মগরার ট্রেন একটাই, শিয়ালদহ বর্ধমান লোকাল। সেটা 10:30 নাগাদ। তাতে একটু দেরি হয়ে যাবে, তাই সরাসরি সকাল সকাল বালি চলে এলাম। ওই তো ঢুকছে 7:15 হাওড়া বর্ধমান লোকাল। উঠে গিয়েছি ট্রেনে। এখান থেকে 1 ঘন্টা মতো সময় লাগবে। আসলে অনেকেই পান্ডুয়া হয়ে মহানাদ যাওয়ার কথা বলেন, কিন্তু কলকাতার দিক থেকে গেলে পান্ডুয়ার বেশ কিছুটা আগেই মগরা হয়ে দিব্যি চলে যাওয়া যায় মহানাদে। মহানাদ হুগলির একটি প্রাচীন জনপদ। সবুজে ভরা পরিবেশ, সুন্দর প্রকৃতি তো আছেই। এছাড়াও ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ মহানাদে গুপ্ত যুগের অনেক ঐতিহাসিক নিদর্শনও খুঁজে পেয়েছে। মহানাদে একটি প্রাচীন শিব মন্দিরের নাম জটেশ্বর শিব মন্দির, যা 1000 বছর ধরে মহানন্দনাথ যোগীদের যোগপীঠ বা যোগাস্থান বলে শোনা যায়। বাংলায় নাথপন্থী যোগীদের অন্যতম তীর্থক্ষেত্র হল এই মহানাদ, যা প্রসিদ্ধি লাভ করেছিল আদি মধ্যযুগের বাংলা থেকেই। এই নাথপন্থীদের সাধনপীঠ হতেই গ্রামের নাম মহানাদ হয়েছে বলে মনে করা হয়। এই নাথপন্থীদের প্রধান বিগ্রহক্ষেত্র হল এখানকার বিখ্যাত জটেশ্বরনাথ শিব মন্দির। মহানাদ নামকরণের পিছনে রয়েছে আরও একটা জনশ্রুতি। বহু বছর আগে এই গ্রামে একটি দক্ষিণাবর্ত শঙ্খ আকাশ থেকে পতিত হয়েছিল। সেটি আকাশ থেকে পতিত হয়ে জটেশ্বর শিব মন্দিরের চত্বরে একটি বটগাছের উপরেই পড়ে। সেই সময় বায়ুর সংস্পর্শে ওই শঙ্খ থেকে এক প্রচণ্ড শব্দ হয়, অর্থাৎ বিকট নাদ হয়েছিল। সেই থেকেই মহানাদ। তবে এর কোনো ঐতিহাসিক ভিত্তি কিন্তু তেমন নেই। গোটা মহানাদকেই জড়িয়ে রয়েছে গ্রামীণ হুগলির অসাধারণ সহজ সবুজ সৌন্দর্য। কথা বলতে বলতে দেখি ট্রেন ঢুকছে মগরা স্টেশনে। চলুন আগে নামি। ট্রেন চলে যেতেই নিরিবিলি স্টেশন। এদিকে এই ব্যাপারটা আমার বেশ ভালো লাগে। কি সুন্দর পরিচ্ছন্ন স্টেশন। প্ল্যাটফর্মে কোনো অবাঞ্ছিত হকার বা দোকানবাজার কিচ্ছু নেই। স্টেশন থেকে বেরিয়ে সামান্য এগোলেই মেলে মহানাদ যাওয়ার ম্যাজিক ভ্যান। এখান থেকে ধরে নেব আমি গাড়ি। ওই তো দাঁড়িয়ে আছে ম্যাজিক। ধরে নিয়েছি ম্যাজিক ভ্যান। রওনা দিয়েছি মগরা থেকে। মহানাদ যেতে এখান থেকে মিনিট 20 সময় লাগে। মগরা জিটি রোড থেকে বাসও মেলে মহানাদ যাওয়ার। এই রাস্তাটি কিন্তু বেশ ভালোই। দুপাশে সবুজ প্রকৃতি এবং গ্রাম্য সৌন্দর্য দেখতে দেখতে দিব্যি চলেছি আমি। মিনিট 20-র মধ্যেই ঢুকে পড়লাম মহানাদ এলাকায়। ছোটোখাটো গঞ্জ যেমন হয়। আমি নামব অবশ্য মহানাদ চৌমাথার মোড়ে। চৌমাথায় নেমেই পাশের একটা ছোট্ট পরোটার দোকানে চলে এসেছি। এবারে ঝটপট পরোটা এবং ঘুগনি দিয়ে প্রাতরাশটা সেরে নিই। সঙ্গে একটা ডিম সেদ্ধ মিলে গিয়েছে। আর কি চাই? অল্প তেলে ভাজা পরোটা খারাপ লাগলো না খেতে।
মহানাদ চৌমাথা থেকে 1 মিনিট হাঁটা পথেই রয়েছে বিখ্যাত জটেশ্বর শিব মন্দির। এবারে চলে এসেছি সেই মন্দিরের সামনে। মন্দির চত্বরে ঢুকেই সামনে নজরে আসে জটেশ্বর শিব মন্দিরটি। তাকে ঘিরে আরও কয়েকটি মন্দিরও রয়েছে, খোলামেলা পরিবেশ। এই জটেশ্বর মন্দিরের প্রকৃত প্রতিষ্ঠা কবে হয়েছে সেটা না জানা গেলেও মন্দিরের স্থাপত্য বিবেচনা করে ধারণা করা হয় এটি 18 শতকের মাঝামাঝি সময়ে নির্মিত হয়েছিল। যদিও এই মন্দির 19বিংশ শতকে সংস্কার করা হয় এবং পরেও একে সংস্কার করা হয়েছে, তাই প্রাচীন মন্দির স্থাপত্যের নিদর্শন এখানে আর তেমন বিশেষ মেলে না। এই মন্দিরটি আমাদের দেখা নিয়মিত মন্দিরের শ্রেণীবিভাগের বাইরে, খানিকটা যেন রেখো দেউল ঘরানার। এর একটি বক্র কার্নিশ সহ প্রশস্ত খাড়া ধরনের স্থাপত্য রয়েছে। ভিতরে একটি শিবলিঙ্গ আছে, তার পাশে কালো পাথরের মন্দিরও দেখা মেলে। নিত্য পুজো হয় এখানে। আগেই বলেছি, বাংলায় নাথপন্থী যোগীদের অন্যতম সেরা তীর্থক্ষেত্র হল এই মহানাদ, যা প্রসিদ্ধি লাভ করেছিল আদি মধ্যযুগের বাংলা থেকেই। এই নাথপন্থীদের সাধনপীঠ হতেই কিন্তু গ্রামের নামও এসেছিল মহানাদ। এই নাথপন্থীদেরই প্রধান বিগ্রহ ক্ষেত্র এই জটেশ্বর শিব মন্দির। বর্তমানে এই মন্দিরের দেখভাল করে থাকেন নাথপন্থী শৈব সন্ন্যাসীগণ। এখানকার শিবরাত্রির মেলা বেশ প্রসিদ্ধ এবং মানাদের জাত বলে এক বিশেষ শৈব সম্প্রদায়েরও খ্যাতি আছে এখানে। এই জাত থেকেই মন্দির এবং তার পার্শ্ববর্তী অঞ্চল জাততলা নামেও পরিচিত বলে মনে করা হয়। তবে বৃহৎ মন্দির চত্বরের অনেকটাই বর্তমানে সড়ক নির্মাণে এবং কৃষক বাজারের জন্য ব্যবহৃত হয়। এ নিয়ে অবশ্য বিতর্ক আছে। মন্দির চত্বরে আছে বেশ কিছু প্রাচীন মূর্তি। নাট মন্দিরের সামনেই মন্দিরে ঢুকতে বাঁদিকে নজর পড়ে একটি বাঁধানো বেদির ওপরে সেগুলি রাখা রয়েছে। এই মূর্তিগুলি এখানেই খননের ফলে উঠে এসেছিল বলে স্থানীয়দের বক্তব্য। জটেশ্বর মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি বিশাল বটগাছ। একটু আগে একটি শঙ্খের কথা বলেছিলাম, মনে আছে? আকাশ থেকে পতিত সেই শঙ্খটি এসে আটকে গিয়েছিল মন্দিরের পাশে একটি বটগাছের উপরে। এই গাছটি সেই বটেরই বংশধর বলে মানা হয়, তাই এই বটগাছকেও পবিত্র বলেই ধরা হয়। বটগাছের গোড়ায় আছে একটি কালী মন্দির, ভিতরে কালী মায়ের বিগ্রহ। এছাড়াও এই মন্দির চত্বরে অনেকগুলি মন্দির রয়েছে। জটেশ্বর মন্দিরের সামনেই রয়েছে বিরল একপাদ ভৈরবের মন্দির, আর এক পাশে রয়েছে অন্নপূর্ণার মন্দিরও। এই অন্নপূর্ণা মন্দির আবার জোড় বাংলা স্থাপত্য রীতিতে তৈরি। সবকটিতেই নিত্য পুজো হয়। সবকটি মন্দির দেখে এই জটেশ্বর মন্দির চত্বর থেকে বেরিয়ে এবারে যাব পাশেই থাকা কৃষক বাজারের দিকে। চলে এসেছি কৃষক বাজারের পিছনের দিকে। এই কৃষক বাজারের পাশেই রয়েছে বিরাট এক জলাশয়। জায়গাটা বেশ সুন্দর। প্রাচীনকালে এই জটেশ্বর মন্দির দ্বাদশ কুণ্ডের মাঝে অবস্থান করত। এই 12টি জলাশয়ের নামকরণের সঙ্গে জড়িয়ে আছে নানান মিথ। এর বিভিন্ন নাম যেমন অগ্নিকুণ্ড, ক্ষীরকুণ্ড, জিয়ৎকুণ্ড, বৈকুণ্ঠকুণ্ড ইত্যাদি ইত্যাদি। এই জলাশয়গুলি সেই কুণ্ডেরই অংশবিশেষ। আমবাগানের পাশেই জলাশয়ের ধারে দাঁড়াতে ভালোই লাগছিল আমার। জিয়ৎকুণ্ড নিয়ে একটা গল্প প্রচলিত আছে এখানে। মুসলিম সৈনিক শাহ সুফি, যার মিনার আমরা পান্ডুয়াতে দেখতে পাই, সেই শাহ সুফির সৈনিকের সঙ্গে মহানদের রাজার যুদ্ধ বাধে। জনশ্রুতি অনুযায়ী জিয়ৎকুণ্ডের জল খেয়ে বলপ্রাপ্ত রাজার সৈনিকরা শাহ সুফির সৈনিকদের পিছু হটতে বাধ্য করে। কিন্তু পরে সপ্তগ্রামের জাফর খান গাজীর সাহায্যে শাহ সুফি আবার আক্রমণ করেন এবং যুদ্ধে জয়লাভ করেন। এর প্রধান কারণ হিসেবে বলা হয় তারা গোমাংসের টুকরো জিয়ৎকুণ্ডতে ফেলে দেওয়ায়
তার ক্ষমতা নষ্ট হয়ে গিয়েছিল নাকি। জলাশয় দেখে এবার চলে এসেছি জটেশ্বর মন্দিরের উল্টো দিকেই রাস্তার ধারে থাকা প্রত্নক্ষেত্রের সামনে। আগেই জানিয়েছিলাম মহানাদে একটি খননকৃত স্থান রয়েছে যা ঐতিহাসিক কুষাণদের উপস্থিতি প্রকাশ করে। রাস্তার পাশেই ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের একটি বোর্ড এবং প্রত্নক্ষেত্রে কাটা ট্রেঞ্চ। তবে জায়গাটির অবস্থা খুবই খারাপ, দেখভাল সেরকম হয় না দেখেই বোঝা যাচ্ছে। এএসআই এবং স্থানীয় পুরাকীর্তিবিদ প্রভাস পালের অনুসন্ধানের ফলে কুষাণ এবং গুপ্ত রাজবংশের মুদ্রা এবং পোড়ামাটির বেশ কিছু সামগ্রী আবিষ্কৃত হয়েছে। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ 1934 থেকে 35 সাল নাগাদ এখানে খনন কার্য শুরু করে এবং এখান থেকেই তখন মেলে অনেক মুদ্রা, মৃৎপাত্র এবং দেবদেবীর মূর্তি। এখান থেকেই এলাকার প্রাচীন ধর্মীয় সংস্কৃতি সম্পর্কে বহু তথ্যও মেলে। কিন্তু এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ এসে যাওয়াতে খনন কার্য হঠাৎ বন্ধ হয়ে যায়। এরপরে স্বাধীনতার পর অনেক উদ্বাস্তু পরিবার এসে এখানে বসবাস শুরু করায় এবং নানান কারণে খনন কার্য কিন্তু আর এগোয়নি। এবং তীর্থক্ষেত্র হিসেবে তারকেশ্বর ধামের উত্থান মহানাদের জনপ্রিয়তা অনেকটাই কমিয়ে দেয়। প্রাচীন প্রত্ন সামগ্রীগুলি স্থানীয় জাদুঘর নির্মাণ করে সংরক্ষণের পরিকল্পনা নেওয়া হলেও সেটা বিশেষ বাস্তবায়িত হয়নি। পরে তা কলকাতার জাদুঘর এবং বিশ্ববিদ্যালয়ের আশুতোষ জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। প্রত্নক্ষেত্রটি দেখে মন খারাপ হয়ে গেল। এবারে এলাম আবার সেই চৌমাথায়। এখানে রয়েছে অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার, এখানকার জনপ্রিয় মিষ্টির দোকান। বেশ বড় সড়ো দোকান, কিন্তু এখানে এমন বড় একটা মিষ্টির দোকান পাবো আমি তো আশাই করিনি। অনেক রকমের মিষ্টি আছে, তবে এদের মাখা সন্দেশ নাকি বিখ্যাত, সেটাই নেওয়া হবে একটু। আর দেখলাম মোদক রয়েছে, অনেক দিন এই মিষ্টিটা খাওয়া হয় না, তাই আমি একটু মোদকও নিয়ে নিলাম। খাওয়া হবে যথারীতি কোনো নিরিবিলি সুন্দর জায়গাতে। এখান থেকে রওনা দিলাম। এবার ধরে নিয়েছি টোটো, যাচ্ছি দক্ষিণ পাড়ার দিকে। সেখানে আছে মহানাদের আরও এক বিখ্যাত মন্দির। টোটো নামিয়ে দিল বড় রাস্তার এক মোড়ে। সেখান থেকে নেমে মিনিট 5 হাঁটা। ভালোই লাগছে অবশ্য। গ্রামের বাড়ি ঘর মানুষজন দেখতে দেখতেই চলেছি আমি। চলে এসেছি মহানাদের দক্ষিণ পাড়ার ব্রহ্মময়ী কালী মন্দিরের সামনে। জনশ্রুতি, দেবতারা মহানাদ গ্রামটিকে দ্বিতীয় কাশী করবেন বলে সমবেত হয়েছিলেন, কিন্তু অসুরদের বিরোধিতায় তা সম্ভব হয়ে ওঠেনি। জমিদার কৃষ্ণচন্দ্র নিয়োগী জলপথে চিনি এবং কাঠের ব্যবসা করতেন, সেই সঙ্গেই জমিদারিত্ব চালাতেন। বাড়িতে লক্ষ্মী পুজো, দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো ইত্যাদি হতো। পরে দেবীর স্বপ্নাদেশ পেয়ে এই কৃষ্ণচন্দ্র নিয়োগী বাংলার 1236 সনে ইংরেজির 1829 সালের মাঘ মাসে রটন্তী কালী পুজোর দিনে 85 ফুট উঁচু নবরত্ন মন্দির নির্মাণ করে তার গুরুদেবের নামে প্রতিষ্ঠা করেন, যেমনটি করেছিলেন রানী রাসমণি দক্ষিণেশ্বর কালী মন্দিরের ক্ষেত্রেও। এই ব্রহ্মময়ী কালী মন্দিরটি দেখতে ভারী সুন্দর, গাছগাছালির ছায়া ঘেরা নিরিবিলি অপূর্ব এক পরিবেশ। মন্দিরের 3 ফুট উঁচু কোষ্ঠীপাথরের বিগ্রহ প্রতিষ্ঠার সময় দেবীর মস্তকে একটি শিবলিঙ্গ স্থাপিত করা হয়। ত্রিনয়নীর মাথায় মুকুট, মাথার কুঞ্চিত কেশ 2 গাল ছুঁয়ে কোমরে নেমেছে। মায়ের সারা অঙ্গ ফুল এবং স্বর্ণালঙ্কারে ঢাকা। গর্ভমন্দিরে একটি রূপোর সিংহাসনে চতুর্ভুজা দেবী কালিকার সঙ্গে বিষ্ণু এবং লক্ষ্মী জনার্দন একই আসনে অধিষ্ঠিত। প্রত্যহ অন্নভোগ দেওয়া হয়। পুজো শুরু হয় সকাল 10টায়। প্রতি বছর রটন্তী কালী পুজোর দিন প্রতিষ্ঠা উৎসব উপলক্ষে মেলা ও বিশেষ পুজো হয়। পুজো পাঠ চলে সারা দিন। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। হাজার হাজার লোক অন্নভোগ গ্রহণ করেন। কালী পুজোর সময় সকাল থেকে দুপুর, আবার রাত 10টা থেকে সারা রাত ধরে পুজো চলে। এদিনও প্রচুর ভক্ত সমাগম হয়। ব্রহ্মময়ীর নামে 90 বিঘা জমি রয়েছে, সেটা থেকেই নাকি চলে এই পুজোর খরচ। জনশ্রুতি, এই মন্দিরে রানী রাসমণি ও গোরক্ষনাথ এসেছিলেন।
ব্রহ্মময়ী মন্দির থেকে নজরে আসছিল সামান্য দূরেই বিস্তীর্ণ কৃষিক্ষেত। এবারে চলে এসেছি সেই সবুজ মাঠের দিকে। কোথাও কচি ধানের চারা, তার হালকা উজ্জ্বল সবুজ রং, তার ওপাশে আবার আলু ক্ষেতের গাঢ় সবুজ রঙের বাহার। যতদূর চোখ যায় ধুধু সবুজ। এ যেন মনের আরামের সঙ্গেই চোখের আরামও ফ্রি। দারুণ লাগছিল এখানে এসে। আলুর ক্ষেতের মাঝ বরাবর ধরে শুরু করে দিলাম হাঁটা। গ্রামীণ হুগলি মানেই সবুজের ছড়াছড়ি। মাঠের পর মাঠ জুড়ে নানান রকমের শস্য, সবজি, তার বিভিন্ন রকম সেই সবুজের বাহার। আজকেও তার ব্যতিক্রম হয়নি। হুগলির একেবারে গ্রামীণ এলাকায় আমি এসেছি। আলুর সুন্দর ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটছি। চারিদিকে অসম্ভব দারুণ সুন্দর আর গাঢ় সবুজের বাহার। আমাকে এই মহানাদের খোঁজ দিয়েছিলেন আমাদের একজন দর্শক প্রশান্ত দত্ত। প্রশান্তবাবু মহানাদের বাসিন্দা ছিলেন একসময়, এখন চন্দননগরে থাকেন। তিনি আমাকে মহানাদে আসার পরামর্শ দেন বেশ কয়েক মাস আগেই। প্রশান্তবাবুর অনুরোধে আমরা এসেছি বা পরামর্শে এসে কিন্তু খুব তৃপ্ত। হ্যাঁ, মন্দির টন্দির তো দেখছি, যা দেখার, গ্রাম্য পরিবেশে তো উপভোগ করছি। তার সঙ্গে সঙ্গে এই যে সবুজের বিস্তার, তার মধ্যে দিয়ে এই যে পদচারণার এই যে আনন্দ, সেটা প্রশান্তবাবুর জন্য সম্ভব হয়েছে। আপনাকে ধন্যবাদ প্রশান্তবাবু, ভালো থাকবেন। আর পাশাপাশি বলি যে এই যে মহানাদের এই অংশটা, মানে আপনি মহানাদ আসলে দুটো জিনিসই পাবেন। এক হচ্ছে এই গ্রামীণ সৌন্দর্য, এই যে কৃষি ক্ষেত, মাঠের পর মাঠ, মানে মাইলের পর মাইল জুড়ে এখানে এখন আলুর চাষ হয়েছে। অন্য সময় কখনো সর্ষের চাষ, কখনো ধানের চাষ, কখনো অন্যান্য সবজির চাষ, সেগুলো হয়। ফলে কারো যদি প্রকৃতি ভালো লাগে, এই রকম ক্ষেত টেত সুন্দর হাঁটতে ভালো লাগে, সেটা এই জায়গাটা দারুণ, অসাধারণ। এছাড়াও যদি আপনি ধার্মিক হন, আপনাদের জন্য খুব ভালো ভালো মন্দির রয়েছে। যারা ধার্মিক বা ধর্মনিষ্ঠ তাদের জন্য প্রাচীন ঐতিহ্যময় সব মন্দির, সব কিছুই আছে। প্রত্নক্ষেত্র এবং পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, সুন্দর পার্ক টার্ক সবই আছে। ফলে মহানাদ কিন্তু একটা কমপ্লিট ভ্রমণ হতেই পারে। তা আমি একটু মাঠের মধ্যে দিয়ে হাঁটি, আমার তো এতেই আনন্দ বেশি, সেই আনন্দ একটু নিই। তারপরে বাকি গন্তব্যে আরও যাব। আমাদের এখন মহানাদ ঘোরা কিন্তু অর্ধেক হয়েছে বলা যায়, বাকি আমরা দেখব। আপাতত একটু মাঠের মধ্যে দিয়ে হাঁটাহাঁটি, দারুণ, অসম্ভব সুন্দর লাগছে। ওদিকে আবার বেগুনের ক্ষেত দেখছি, বাহ, টমেটো, বেগুন। খেতে খানিক সময় থেকে এবার বেরোতে হবে এখান থেকে। ব্রহ্মময়ী কালী মন্দির থেকে মিনিট পাঁচেক হেঁটেই চলে এসেছি খাঁ পুকুরের সামনে। বিশাল বড় জলাশয় ও সুন্দর পরিবেশের জন্য খাঁ পুকুরের এই এলাকায় নাম আছে। কিন্তু এখন তো সব জল প্রায় শুকিয়ে গিয়েছে, তাই খাঁ পুকুর এখন খাঁ খাঁ করছে। মাঝখানে সামান্য কিছু জল রয়েছে বটে, সেখানেই চলছে মানুষ এবং পাখিদের জীবন ধারণের সংগ্রাম। তবে হ্যাঁ, জলে ভরে থাকলে এই দিঘিটা কিন্তু দেখবার বিষয়। খাঁ পুকুর দেখে এবার যাব করপাড়ার দিকে। মিনিট তিনেক যেতেই রাস্তার ধারেই পড়ল এই গটেশ্বর শিব মন্দির। ছোট্ট একটি শিব মন্দির, তবে নাম আছে এলাকায়। যাওয়ার পথেই পড়ল, তাই এটাও একটু দেখেই যাই আমরা। ছোট্ট চারচালা শ্রেণীর মন্দির, ভিতরে শিবলিঙ্গ আছে, নিয়মিত পুজো হয়, তা শিবলিঙ্গের মাথায় ফুল দেখেই বুঝলাম। রওনা দিয়েছি, আবার চলেছি করপাড়ার দিকে। বড় রাস্তায় উঠে আবার বেঁকে গেলাম বাঁদিকে। এবারে সামান্য একটু যাওয়া। করপাড়ায় ঢুকে নজরে এলো জোড়া শিব মন্দির।
আটচালা ঘরানার দুটি মন্দির পাশাপাশি, দুটি একই ভিত্তিবেদির ওপরে প্রতিষ্ঠিত। ভিতরে শিবলিঙ্গও রয়েছে। এই মন্দিরের গায়ে আগে পোড়ামাটির কাজ দেখা গেলেও সংস্কারের পরে তার কিছুই অবশিষ্ট নেই। এই জোড়া শিব মন্দির দেখে বড় রাস্তায় এসেই বাঁ দিকে নজরে এলো বাড়ির ওপর দিয়ে একটা মন্দিরের সুউচ্চ চূড়া। কৌতূহলী হয়ে রাস্তা ছেড়ে সামান্য গলিতে ঢুকতেই দেখা মিলল একটি অদ্ভুত ধরনের মন্দিরের। তবে মন্দিরটি ভঙ্গুর এবং পোড়ো। এটি লালজিউ মন্দির, নির্মাণকাল ঊনবিংশ শতক। এই মন্দিরের মতো উঁচু মন্দির এই এলাকায় খুব কমই আছে। ভাস্কর্যের দিক থেকে লালজিউ মন্দির বিশেষ গুরুত্বের দাবি রাখে, যদিও বর্তমানে এই মন্দির সংরক্ষণ করা আশু প্রয়োজন, কেননা ইট নির্মিত এই স্থাপত্য ভঙ্গুর পরিস্থিতিতে রয়েছে। যে কোনো মুহূর্তেই বিপজ্জনক কিছু ঘটতে পারে। বজ্রপাত বা ভূমিকম্পের জন্য এই মন্দিরের এহেন অবস্থা। এর গাত্রের ফলকগুলি বিশেষ গুরুত্বের দাবিদার, যেখানে পুরাণের বিভিন্ন ঘটনাবলী খোদিত, তবে এর বেশিরভাগটাই বর্তমানে ক্ষয়ে গিয়েছে। করপাড়ার মন্দির দেখে এবারে যাত্রা শুরু। চলেছি চন্দ্রদিঘি পার্কের দিকে। এখান থেকে প্রায় 1.5 কিলোমিটারের মতো পথ। আপাতত টোটো দেখছি না, তাই হেঁটেই চলেছি। চলে এসেছি চন্দ্রদিঘি পার্কের কাছাকাছি। সামনের এই মোড় দেখা যাচ্ছে, সেই মোড় থেকে বাঁ দিকে বেঁকে সামান্য গেলেই পার্ক। করপাড়া থেকে হাঁটতে হাঁটতে চন্দ্রদিঘি পার্কের দিকে চলে এসেছি প্রায় কাছাকাছি। একটা জিনিস বলি যে করপাড়া থেকে চন্দ্রদিঘি পার্ক গুগল দেখাচ্ছিল প্রায় 1.5 কিলোমিটার রাস্তা, এবং সেটা যদি ওই চৌমাথার থেকে হয় তাহলে প্রায় 2 কিলোমিটার রাস্তা। 2 কিলোমিটার রাস্তা আপনাদের পক্ষে যাওয়া, যাদের চলাফেরা বা হাঁটায় অভ্যস্ত নন তাদের পক্ষে যাওয়াটা মুশকিল। একটা টোটো নিয়ে নেবেন। আমার মনে হয় টোটো একটা ভাড়া করে নেওয়াই ভালো। আমরা তো এখন হাঁটা চলায় খুব একটা অভ্যস্ত নই, সেক্ষেত্রে একটা সুবিধা হয়। তো আমি চলে এসেছি পার্কের কাছাকাছি। পার্কে এবার ঢুকবো। আপনারা এলে একটা টোটো নিয়ে চলে আসবেন। দেখা যাক পার্কের দিকে যাওয়া যাক তাহলে। চলে এসেছি চন্দ্রদিঘি পার্কে, কিন্তু পার্কের কর্মীরাই জানালেন আমার জন্য নাকি এই পার্ক নয়। এটি মূলত কপোতদের কাছেই জনপ্রিয়। টিকিটও 50 টাকা। তাই আমি আর পার্কে না ঢুকে বরং পার্কের পাশ দিয়ে যাওয়া রাস্তা ধরেই এগোলাম। এদিকটাও দারুণ। পাশের পুকুরে হাঁসেদের জলক্রীড়া মনকে বেশ আরাম দেয়। চলুন এগিয়ে চলি সামনের দিকে। পার্কের বেড়ার পাশ দিয়ে চলার পথ, পাশে সবুজ ক্ষেত, দূরে সামনে শালের একটা জঙ্গলও দেখতে পাচ্ছি। অসাধারণ পরিবেশটা, এর মধ্যে দিয়ে হাঁটতে দিব্যি লাগছে। এখানে একটা নীলকুঠি ছিল একসময়, তবে এখন তার অবশেষ খুঁজে পাওয়াই খুব মুশকিল। ওদিকে এখন জঙ্গল থাকায় স্থানীয়রা যেতে বারণ করলেন, তাই আমি ওদিকে আর না গিয়ে সামনেই এগোই বরং। মিনিট 3 হাঁটার পর পাশেই দেখলাম একটা বড় জলাশয়, তার পাশে শালের জঙ্গল। এদিকে কেউ কোথাও নেই। পুকুরের ধারে দাঁড়িয়ে দারুণ লাগছিল। মনে মনে পার্কের কর্মীদের একটা ধন্যবাদ দিলাম। ভিতরে ঢুকে বিব্রত হওয়ার চেয়ে এই নিরিবিলি প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানো ঢের ভালো। নদীর পাড়ে গাছের ছায়াতেই বরং বসা যাক খানিকক্ষণ।
এবারে মিষ্টিটা খেতে হবে, এমন জায়গা কিন্তু আর মিলবে না। খুলে ফেলা যাক তাহলে মিষ্টির বাক্স। এসেছি চন্দ্রদিঘির পাশে। চন্দ্রদিঘি পার্কে এসেছিলাম, কিন্তু সেই পার্কে আমি আর ঢুকলাম না মানে পার্কের যে কর্মীরা ছিলেন তারা আমাকে বললেন যে এই পার্কে আপনার গিয়ে কোনো কাজ নেই, এই পার্ক নাকি কাপলদের জন্য, 50 টাকা টিকিট, পার্কের মধ্যে কিছুই সেভাবে নেই, ওই বসার ব্যবস্থা আছে একটু আধটু। তো আমি আর পার্কের মধ্যে ঢুকলাম না, ওদের কথা শুনেই প্রায় পার্কের পাশ দিয়ে এলাম। তো এখন মনে হচ্ছে যে ওই কর্মীদেরকে একটা ধন্যবাদ দেওয়া যেতেই পারে, যাওয়ার সময় দিয়ে যাব। পার্কের পাশের এই জায়গাটা অপূর্ব সত্যি, মানে এসে আমি মুগ্ধ। এদিকেও একটা দিঘি আছে, এর নাম হয়তো চন্দ্রদিঘি নয়, অন্য কোনো দিঘি হবে হয়তো। তার পাশ দিয়ে সুন্দর এদিকে শালের বন, ও পাশের দিকে ঘাসের সুন্দর রয়েছে। আমি সেই সবুজ ঘাসেই বসে আছি, দারুণ জায়গাটা। হ্যাঁ, এদিকে ছায়াও রয়েছে, ছায়া ঘেরা একটা পুকুরের পাড়, ভাল লাগছে, সব মিলিয়ে সুন্দর লাগছে। জায়গাটা সত্যি খুব ভালো। এখানে একটু মিষ্টি খাওয়া যেতেই পারে, মিষ্টি তো আছেই, আমাদের আনা হয়েছিল। সন্দেশ নিয়েছিলাম আর নিয়েছিলাম মোদক। একটু সন্দেশ খাওয়া যাক। অন্নপূর্ণার এই মিষ্টির কথা আমাকে বলেছিলেন আমাদের দর্শক প্রশান্তবাবুর কথা তো আপনাদের আগে জানিয়েছি। প্রশান্তবাবু বললেন যে এই দোকানের মাখা সন্দেশ নাকি খেতেই হবে, সেই জন্য মাখা সন্দেশটা নিয়েছি। মাখা সন্দেশ অনেক জায়গা থেকেই খাওয়া হচ্ছে আমাদের, তবু এখানে একটু খাওয়া হোক। হ্যাঁ, এখানে মাখা সন্দেশটা একটু অন্য ধরনের। আমাদের ওদিকে যেমন গোবরডাঙ্গা, বনগা, বসিরহাট যে কাঁচাগোল্লা আমরা খেয়েছি, সেগুলো একটু ঝুরঝুরে, একটু দানা দানা মতো থাকে। এটা একদম মিহি, প্রায় দানা খুব একটা নেই বললেই চলে। মাখো মাখো একটা ভাব মাখা সন্দেশের। দামও বেশ বেশি, এর দাম 400 টাকা কিলো, কিন্তু খেতে খুব খারাপ নয়, মোটামুটি একটা অন্যরকম টেস্ট, ভালো, ঠিক আছে। আর মোদকটা আমি নিয়েছিলাম একটু নিজে পছন্দ করে, কারণ মোদক বহুকাল খাওয়া হয় না, মোদক সেই জন্য একটু নেওয়া হলো। মোদকটা একটু কামড় দিয়ে দেখি। এমনি কড়াপাকের সন্দেশ, খুব বেশি যে আহামরি কিছু নয়, ঠিক আছে। তবে এই সন্দেশটা একটু অন্য রকমের, আমি দারুণ বলবো না, কিন্তু হ্যাঁ ঠিক আছে, একটু অন্য রকমের সন্দেশ খাওয়া হলো, খারাপ নয়। একটু প্রকৃতি দেখি, খানিকক্ষণ বসি, এখানে কেউ তো কোথাও নেই বিরক্ত করার মতো, তো একটু নীরবতার যে শব্দ সেটা উপভোগ করি। তারপরে আমরা যাব, ফেরার পালা, আমাদের অনেকটাই শেষ আমাদের মহানাদ দেখা। এবার একটু মধ্যাহ্নভোজন সেরে ফিরতে হবে বাড়ির দিকে। তার আগে একটু প্রকৃতির সঙ্গে নিরিবিলিতে দেখা হোক। এবারে এখান থেকে বেরোনো যাক। বেরিয়ে পড়লাম চন্দ্রদিঘি পার্কের এলাকা থেকে। টোটো মিলছিল না প্রথম দিকে, তাই শুরু করেছিলাম হাঁটা। খানিকটা যাওয়ার পরই মহানাদ হাই স্কুলের সামনে থেকে মিলে গেল একটা টোটো। উঠে গিয়েছি তাতে, চলেছি আবার মহানাদ চৌমাথার দিকে। এবারে মধ্যাহ্ন ভোজনের পালা। মহানাদ চৌমাথা থেকে জটেশ্বরের দিকে মিনিট 5 এগিয়ে রাস্তার ধারেই পড়ে এই হোটেলটি। একজন জানালেন এটি নাকি এখানে সবচেয়ে ভালো হোটেল। তবে মানুষজনের ভিড় আছে দেখলাম, ঢুকে পড়লাম আমিও। ভাত, ডাল এবং চিকেনের অর্ডার দিয়ে বসে পড়লাম। প্রায় সঙ্গে সঙ্গে চলে এলো খাবার দাবার। এবারে খেয়ে নেওয়া যাক। রান্না মোটামুটি ঠিকই আছে। আমার পড়লো 2 পিস চিকেন দিয়ে এই ভাতের থালি 80 টাকা। খাওয়া দাওয়া সেরে এবার বেরিয়ে পড়েছি মহানাদ থেকে। দুপুর প্রায় 3টে মতো বাজে। ইচ্ছে আছে মগরা গিয়ে 3:40 বর্ধমান শিয়ালদহ লোকালটা ধরে নেব, যেটা ধরলে সরাসরি আমি দমদমে পৌঁছে যাব।
চলে এসেছি মগরা স্টেশনে। ট্রেন আসতে এখনও সামান্য দেরি আছে, একটু অপেক্ষাই করা যাক। এই ধরনের নির্জন ফাঁকা স্টেশনগুলিতে দাঁড়িয়ে থাকতেও ভালো লাগে। ওই তো মিনিট 10 লেট করে ঢুকছে বর্ধমান শিয়ালদহ লোকাল। আগে ট্রেনে উঠে পড়ি তাহলে। উঠে পড়েছি ট্রেনে, ছেড়ে যাচ্ছে মগরা। আজ কিন্তু সত্যি খুব সুন্দর বেরিয়েছি। ইতিহাস, পুরাণ, প্রাচীন মন্দির, অপূর্ব প্রকৃতি সবই পেয়েছি খুব নিজের মতো করে। এবারে বলি মহানাদে আসা যাওয়ার ব্যাপারে। ট্রেনে হাওড়া বা শিয়ালদহ থেকে বর্ধমান মেন লাইনের ট্রেন ধরে সরাসরি মগরা আসা যায়। আবারও বলছি, যারা কলকাতা বা ব্যান্ডেলের দিক হয়ে আসবেন তাদের পান্ডুয়া যাওয়ার দরকার নেই, মগরা থেকেই মহানাদে যাওয়া যায়। বর্ধমানের দিক থেকে এলে তারা পান্ডুয়া নেমে মহানাদ যেতেই পারেন। মগরা বা পান্ডুয়া থেকে মহানাদের ম্যাজিক ভ্যান বা ট্রেকার মেলে। মগরা থেকে বাসও পাওয়া যায় মহানাদে যাওয়ার। গাড়িতে বা বাইকে গেলে ডানকুনি থেকে দিল্লি রোড ধরে মগরা পৌঁছতে হয়, সেখান থেকে মহানাদ। এছাড়া কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে গঙ্গা পার করেও মগরা পৌঁছে যাওয়া যায় মহানাদে। এখানে থাকার জন্য 2-1টি রিসর্ট আছে ছোট বড় মিশিয়ে বেশ কিছু হোটেল বা রেস্টুরেন্টও। খাওয়া দাওয়ার অসুবিধে হবে না। থাকার জন্য কাছাকাছি রিসর্ট আছে, সেখানে থাকতে চাইলে নেটে তাদের খোঁজ সহজেই মিলে যাবে। একদিনের ভ্রমণের জন্য মহানাদ বেশ ভালো একটা জায়গা হতেই পারে আপনাদের জন্য। আজ তাহলে এখানেই শেষ করি, আবার ফিরে আসবো সামনের সপ্তাহে আবার অন্য কোথাও যাওয়া এবং খাওয়ার গল্প নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এভাবেই দেখতে থাকুন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া।